কোনো সর্বদলীয় বৈঠকে উনি থাকলেন না। উনি সেই সময় বিহারে নির্বাচনী প্রচারে চলে গেছিলেন। উনি আজ অবধি কিন্তু পেহেলগাঁওতে যাননি। এবার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে অগ্রাধিকার কোনটা। অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি 56 ইঞ্চিই তো? 56 ইঞ্চি যদি হয়ে থাকেন তাহলে এবার অন্তত মানুষের কাছে সত্যিটা সত্যি বলুন যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে বা এই সংঘর্ষ শুরু হওয়ার আগে থেকে দুপক্ষই জানতাম যে ভারতবর্ষ এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানকে এত টাকা ঋণ দিল, 1 বিলিয়ন এবং আলাদা করে আরও 1.4 বিলিয়ন, 2.4 বিলিয়ন যে ইউএস ডলার ঋণ দিল, সেটা কার কূটনৈতিক ব্যর্থতা? অপারেশন সিন্দুর যাতে আমার 26 জন সহনাগরিকের রক্ত লেগে আছে, সেটা কেন দেশের স্বার্থে ব্যবহার হবে না? সীমান্ত থেকে 140 কিলোমিটার দূরে পেহেলগাঁওতে এটা হয়েছে, মানে নিশ্চয়ই ইন্টেলিজেন্সের যে ফেলিয়ারটা হয়েছে, মানে এই দপ্তরগুলোর ভেতর সমন্বয়ের অভাব। তুমি তো কি ইন্টেলিজেন্স মেনটেন করবো না? তো সাধারণ মানুষের বক্তব্য নিয়ে বা বিকাশবাবুর বক্তব্য নিয়ে বা অভিষেক ব্যানার্জির বক্তব্য নিয়ে তো যুদ্ধ বন্ধ করেনি। তাহলে ভারত সরকারকে বলুন, তাহলে ভারত সরকার কি আমাদের সঙ্গে সহমত? আমরা জানি যে সংঘর্ষ বিরতি এবং তারপরে আবার সংঘর্ষ শুরু হয়, যেটা প্রেস ব্রিফিংয়ে বারংবার পরবর্তী সময়ে সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি তো না, সংঘর্ষ বিরতিটি লঙ্ঘন করেছে, এবং যার ফলে তারা যে আক্রমণ করেছে সে আক্রমণ ভারতের সেনাবাহিনীর তরফ থেকে প্রতিহত করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিষয়ের ওপর। তিনি সংসদে একটি বিশেষ অধিবেশনের আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে তিনি যেটা দাবি করেছেন যে পেহেলগাঁও হামলার পরে ঠিক কি হলো এবং কেন এই যে সংঘর্ষ বিরতিটা হয়েছিল, যে 3 ঘন্টার মধ্যে যে বিরতি লঙ্ঘন করা হয়েছে কেন, এবং সব কিছুর ব্যাখ্যা দিতে সংসদে বিশেষ অধিবেশন ডাকুক কেন্দ্র, এমনটাই তিনি দাবি করেছেন। আচ্ছা, প্রথম কথা, এখন অবধি পেহেলগাঁও অ্যাটাকের পর, পেহেলগাঁও আক্রমণের পর নরেন্দ্র মোদী সেই সময় সৌদি আরব বা অন্য ওরম কোনো মধ্যপ্রাচ্যের জায়গায় ছিলেন। উনি তড়িঘড়ি ফেরত চলে এলেন। উনি তড়িঘড়ি ফেরত আসবার পর যে সর্বদলীয় বৈঠক হলো বা সর্বদলীয় বৈঠক সূচিত হয়েছিল দুটো, তার কোনো সর্বদলীয় বৈঠকে উনি থাকলেন না। উনি সেই সময় বিহারে নির্বাচনী প্রচারে চলে গেছিলেন। উনি আজ অবধি কিন্তু পেহেলগাঁওতে যাননি। এবার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে অগ্রাধিকার কোনটা। ওনার কাছে যদি অগ্রাধিকার এখন নির্বাচন হয়, আমাদের কিছু বলার নেই। তোমাদের মাধ্যমে সবাইকে আমি জাস্ট আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেই সর্বদলীয় বৈঠকে সব বিরোধী দল দ্ব্যর্থহীন ভাষায় ভারত সরকারকে সমর্থন করেছিল এবং বলেছিল ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে জাতীয় কংগ্রেস সহ সকল বিরোধী দল তার পাশে রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি তোমার সিদ্ধান্তে পাশে রয়েছি, কিন্তু সেই সিদ্ধান্তের কি আউটকাম হবে, সিদ্ধান্তে কি দাঁড়ালো, সেটা তো আমায় জানতে হবে। কারণ আমরাও তো লোকের কাছে আনসারেবল। আচ্ছা, আমি যে প্রশ্নটা করলাম যে এখন অবধি সেই 4 জন জঙ্গিকে ধরা গেল না কেন, 4 জন জঙ্গিকে মারা গেল না কেন, এই প্রশ্নের উত্তরটা কে দেবে? 1। 2, IMF যে হঠাৎ করে পাকিস্তানকে এত টাকা ঋণ দিল, 1 বিলিয়ন এবং আলাদা করে আরও 1.4 বিলিয়ন, 2.4 বিলিয়ন যে ইউএস ডলার ঋণ দিল, সেটা কার কূটনৈতিক ব্যর্থতা? আমরা সবাই জানি যে IMF-এর ঋণ কিন্তু হঠাৎ করে কেউ পেতে পারে না। IMF-এর ঋণ পাওয়ার জন্যে একটা ভোটিং সিস্টেম থাকে। সেখানে আমেরিকার ভোটিং ওয়েটেজ হচ্ছে প্রায় 17%। এছাড়াও ফ্রান্স আছে যারা আমাদেরকে রাফায়েল বিক্রি করেছে, UK আছে। তাহলে এরা যারা সেই অর্থে ঘোষিতভাবে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র, যাদের সঙ্গে নাকি কোট আনকোট বিশ্বগুরু নরেন্দ্র মোদীর ব্যক্তিগত স্তরে সম্পর্ক, নরেন্দ্র মোদী হাউডি ট্রাম্প, তারপরে ট্রাম্পের এখানে আগমন ইত্যাদি নিয়ে যথেষ্ট রকম বিজ্ঞাপন করে থাকেন। নরেন্দ্র মোদীর নাকি এত ক্ষমতা যে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আটকে দিতে পারেন। তাহলে নরেন্দ্র মোদী পাকিস্তানের IMF ঋণটাকে আটকাতে পারলেন না, কারণ এই ঋণটা তো ঘুরিয়ে আবার আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে ব্যবহার হবে। এই প্রশ্নটা করব না, কাকে করব? তার জন্য সর্বদলীয় বৈঠক প্রয়োজন। আচ্ছা, 3 নম্বর, আমার যে BSF-এর জওয়ান
আটকে রয়েছে পাকিস্তানের কাছে গত 10 দিন ধরে। সে আমার পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, সহনাগরিক, পূর্ণম সাউ। তার মুক্তির ব্যাপারে ভারত সরকার কি চেষ্টা করছে, এই প্রশ্নটা করবো না। এই প্রশ্ন আমি কাকে করব? আমি তো ডোনাল্ড ট্রাম্পকে করতে পারবো না। এই প্রশ্নটা তো আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে করতে হবে। নাম্বার 4, সেনাবাহিনীর তরফ থেকে বারবার এই কথাটা বলা হয়েছে যে আমরা যুদ্ধের জন্য যথেষ্ট রকম প্রস্তুত ছিলাম এবং আমরাও সবাই জানতাম যে যুদ্ধের জন্য তারা প্রস্তুত। এমন তো নয় যে ভারতবর্ষ বা পাকিস্তান এরা যে পারমাণবিক শক্তিধর দেশ, এটা হঠাৎ করে জানা গেছে। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে বা এই সংঘর্ষ শুরু হওয়ার আগে থেকে দুপক্ষই জানতাম যে ভারতবর্ষ এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। তাহলে হঠাৎ করে সংঘর্ষ বিরতিটা হলো কেন, যেখানে মোটামুটি মিডিয়াতে আমরা সারা পাকিস্তান পিওকে সব দখল করে নিয়েছিলাম? তাহলে কে মিথ্যে কথাটা বললো? এবং সেই মিথ্যে কথাটা এরম যুদ্ধকালীন পরিস্থিতিতে মিথ্যে কথা বলবার জন্যে সেই মেনস্ট্রিম মিডিয়াগুলোকে কেন অ্যাকাউন্টেবল করা হবে না? এই প্রশ্নটা আমি ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্টারকে করতে হবে, তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে। তাহলে সেই তথ্য সম্প্রচার মন্ত্রক, তোমাদের হয়তো মনে আছে এনডিটিভি তখন প্রণয় রায়ের আন্ডারে ছিল, আমি নাম করে বললাম। পাঠানকোটে আমাদের সেনা ছাউনি আক্রান্ত হওয়ার পর এনডিটিভিকে 45 মিনিটের জন্য ব্ল্যাকআউট করে দিয়েছিল তথ্য এবং সম্প্রচার মন্ত্রক, এই কারণে, এই অভিযোগে যে ভারতবর্ষের জন্য সেন্সিটিভ, দেশের জন্য সেন্সিটিভ, স্পর্শকাতর তথ্য নাকি বিদেশে বেরিয়ে যাচ্ছে। আজকে নেই তারা। আজকে সবকটা কোম্পানি, হয় আম্বানি অথবা আদানি, যারা নরেন্দ্র মোদীর অত্যন্ত বশংবদ, নরেন্দ্র মোদী তার ছেলের বিয়েতে যান, তাহলে সেই মালিকানাধীন সংস্থাগুলোর আন্ডারে থাকা মিডিয়া হাউসগুলো যে মিথ্যাচার করলো, তাদের বিরুদ্ধে প্রশ্ন করা হবে না? পরবর্তী প্রশ্ন, অপারেশন সিন্দুর ভারতবর্ষের আবেগের নাম, ভারতীয়দের আবেগের নাম। রিলায়েন্স সহ, একতা কাপুরের বালাজি টেলিফিল্ম সহ একাধিক সংস্থা, পরে রিলায়েন্স ব্যাকট্র্যাক করে গেছিলো, 5টা সংস্থা অপারেশন সিন্দুরের কে ট্রেডমার্ক অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করবার জন্য আবেদন করেছে। আমরা প্রশ্ন করব না যে অপারেশন সিন্দুর যাতে আমার 26 জন সহনাগরিকের রক্ত লেগে আছে, সেটা কেন দেশের স্বার্থে ব্যবহার হবে না? কেন সেটা শুধুমাত্র আর্মি ব্যবহার করতে পারবে না? তাদের নামে একটা স্মারক তৈরি হোক, দিল্লিতে হোক, কলকাতায় হোক, চেন্নাইতে হোক, বম্বেতে হোক, কাশ্মীরে হোক, যে এটা আমার স্মারক। আমরা যারা পরবর্তীকালে কাশ্মীরে ঘুরতে যাব, সেখানে গিয়ে মানে বিনম্র চিত্তে তাদের আত্মার প্রতি স্মরণ করব। সেটা না করে বাণিজ্যিকভাবে আমার আবেগটা ব্যবহার করবার অধিকার কে দিয়েছে? এই প্রশ্নটা আমি কোথায়, যে এতগুলো যে প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? শাহবাজ শরীফ দেবেন না, ডোনাল্ড ট্রাম্প দেবেন না, এই যে মেন স্ট্রিম মিডিয়াতে যারা লাফালাফি করে, কুসুম কুমাররা, তারা দেবে না। দিতে হবে আমার সরকারকে, যারা সাংবিধানিকভাবে ভারতবর্ষের প্রতি দায়বদ্ধ। তাহলে সেই প্রশ্নগুলো করবার জন্যে আমার তো একটা পরিসর প্রয়োজন। তাই সর্বদলীয় বৈঠক, এবং শুধু তাই নয়, জাতীয় কংগ্রেস আরেকটা দাবিও করেছে, সেটা হচ্ছে বিশেষ অধিবেশন ডাকবার কথা। কেন বিশেষ অধিবেশন ডাকবার প্রয়োজন হয়? 1999 সালেও যদি তুমি দেখো, 1999-এ কার্গিল যুদ্ধের অব্যবহিত পরে, যখন সারা ভারতবর্ষে সবে মানে যুদ্ধ হবে হবে না যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা আমি খুব ভুল না হলে বোধহয় 51 দিন স্থায়ী হয়েছিল। সেটার পরে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের কিন্তু বিশেষ সংসদীয় অধিবেশন ডাকা হয়েছিল। সেই 1999 সালে কান্দাহার প্লেন হাইজ্যাক হয়, তোমার সবার মনে আছে। তার জন্য বিশেষ সংসদীয় অধিবেশন ডাকা হয়েছিল, এবং এই দুটো সময়ই অটল বিহারী বাজপেয়ী ছিলেন। কেন অটল বিহারী বাজপেয়ীর নাম করলাম? কারণ যারা এখন সরকারে আছে তারা তো অটল বিহারী বাজপেয়ীর উত্তরসূরি। তারা ইন্দিরা গান্ধী হতে পারবে না, তারা চেষ্টা করলেও ইন্দিরা গান্ধী হতে পারবে না। তারা অটল বিহারী বাজপেয়ী অন্তত হওয়ার চেষ্টা করুক। অটল বিহারী বাজপেয়ী যে রাজধর্মের কথা বলেছিলেন, সেই রাজধর্মের কথা মাথায় রেখে অন্তত ভারতবর্ষের মানুষের কাছে এই প্রশ্নের শুধু বক্তৃতা দিলে হবে না। বক্তৃতা আমরা অনেক শুনে নিয়েছি। আমাদের যেটা প্রয়োজন, কি কি হলো, আমাদের কি কি ক্ষয়ক্ষতি হলো, পাকিস্তানের আমরা কতটা ক্ষয়ক্ষতি করতে পারলাম। যেখানে সেনাবাহিনী অর্থহীন ভাষায় বলেছে যে তাদের লড়াইটা পাকিস্তানের বিরুদ্ধে ছিল না, তাদের লড়াইটা
জঙ্গিদের ভেতর ছিল, পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান জনগণের ভেতর ছিল না। তাহলে সোশ্যাল মিডিয়া এবং মেনস্ট্রিম মিডিয়াতে বিদ্বেষ ছড়াবার জন্যে কেন তাদের বিরুদ্ধে এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধাচরণ, কারণ যেটা প্রতিরক্ষা মন্ত্রক বলছে সেটাকে যদি তুমি ডিফাই করো তার মানে তুমি তার বিরুদ্ধাচরণ করছো, তাদেরকে কেন অ্যাকাউন্টেবল করা হবে না? এবং দয়া করে এবার অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি 56 ইঞ্চিই তো? 56 ইঞ্চি যদি হয়ে থাকেন তাহলে এবার অন্তত মানুষের কাছে সত্যিটা সত্যি বলুন যে কত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের সাধারণ মানুষ কেন তাদের আবেগের সঠিক মূল্যায়ন পেল না, কেন এই আমেরিকার চাপে হঠাৎ করে সংঘর্ষ বিরতি ঘোষণা করতে হলো, কাশ্মীর ব্যাপারে কেন ডোনাল্ড ট্রাম্প নাক গলাবার সাহস পেল। এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে। তার জন্য আপনাকে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে, আপনাকে বিশেষ সংসদীয় অধিবেশনও ডাকতে হবে। একদিকে আপনাদের তো সর্বদলীয় বৈঠকের দাবি রয়েছেই, অন্যদিকে এই রাজ্যে আমরা দেখছি যুদ্ধ মূলত যে সংঘর্ষ চলছে তার মাঝে যে পরিস্থিতিতে বামেদের একাধিক নেতৃত্বের তরফ থেকে শান্তির চাইছেন, শান্তি মিছিল চাইছেন, যুদ্ধ তারা চাইছেন না। এবং ইতিমধ্যে একটি বক্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব থেকে বেশি কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে, যে বক্তব্য নিয়ে তিনি বলেছেন যে যদি জঙ্গি থাকে তাহলে পাকিস্তানের সঙ্গে কথা বলে ভারত সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, বা যে ইতিমধ্যে অপারেশন সিন্দুর যেটা করা হচ্ছে কোথাও যে সেই অপারেশন সিন্দুরের ওপর প্রশ্ন তোলা না, যে যদি জঙ্গি থাকে তাহলে ওই দেশের সঙ্গে কথা বলে, মানে যে দেশ জঙ্গি পুষছে সেই দেশের সঙ্গে কথা বলে জঙ্গি দমন করবে, এমনটা কি সম্ভব? দেখো, বিকাশবাবুর বক্তব্যের দা একমাত্র বিকাশবাবু দেবে, কিন্তু আজকে দুপুর 12টার সময় দুই পক্ষের ডিজিএমওর যে মিটিং হওয়ার কথা ছিল, যেটা পিছিয়ে 5টা না 6টার সময় হওয়ার কথা হয়েছে, সেখানেও তো একই বক্তব্য বলা হয়েছে। সংঘর্ষ বিরতিটা হলো কেন? যুদ্ধ তো চলছে না। বিকাশবাবুর কথায় তো যুদ্ধ বন্ধ হয়নি। বিকাশবাবু যে দাবি করেছিলেন যে, বা সাধারণ মানুষ যেটা, অধিকাংশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দুটো ব্যাপারে একদম একমত ছিল। এক, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত আমরা মেনে নেব না। এক। দুই, যুদ্ধ সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, যুদ্ধ কোনো কিছু সমাধান নয়। এই দুটো স্টেটমেন্টই কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতো, তার জন্য সাধারণ মানুষকে ট্রোল করা হয়েছে, সাধারণ মানুষকে দেশদ্রোহী বলা হয়েছে। রাজনীতিবিদদের কথা তো ছেড়েই দাও, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত সরকার তো নিজে যুদ্ধটা বন্ধ করলো। ভারত সরকার তো সাধারণ মানুষের বক্তব্য নিয়ে বা বিকাশবাবুর বক্তব্য নিয়ে বা অভিষেক ব্যানার্জির বক্তব্য নিয়ে তো যুদ্ধ বন্ধ করেনি। তাহলে ভারত সরকারকে বলে, তাহলে ভারত সরকার কি আমাদের সঙ্গে সহমত যে যুদ্ধ কোনো কিছু সলিউশন নয় এবং সন্ত্রাসবাদের নির্মূলটা আলোচনার মাধ্যমে হতে হবে? তাই যদি হতে হয় তাহলে এদেরকে ট্রোল করার অর্থ কী? মানে দুটো তো হতে পারে না। হ্যাড ইট বিন সো, যুদ্ধটা কন্টিনিউ হচ্ছে। আমাদের তো এটাই প্রশ্ন যে তুমি এতদিন ধরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন নেতা, ইভেন শুভেন্দু অধিকারী, যে পাকিস্তানকে সীমা থেকে মিটিয়ে দেবো, উনি বাংলা মানে মানে উনি হচ্ছে মোদির বাচ্চা, এইসব নিজেকে অনেক বক্তব্য দিয়েছিলেন। তা শুভেন্দু অধিকারীকে তো এবার বলতে হবে যে, শুভেন্দু অধিকারী বাবা, তুই যে এত লাফাচ্ছিলিস, তুই এবার বল যে নরেন্দ্র মোদী যে যুদ্ধটা বন্ধ করলো সেটা কার কথা শুনে? তাহলে তুই এতদিন যে কথাটা বলছি পাকিস্তানকে ধ্বংস করে দেবে, এগোতো, তাহলে সেটা কি তুই না জেনে বলছিলিস নাকি বাজার গরম করতে বলছিলিস? মানে এই ইনকনসিস্টেন্সিগুলোর জন্যই তো আমরা বারবার বলছি যে হয় বিজেপির নেতামন্ত্রীরা এবং ভারত সরকারের এদের ভেতর কোথাও সমন্বয়ের অভাব আছে, ঠিক যেরকম সমন্বয়ের অভাব স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের ছিল বলেই পেহেলগাঁও দুর্ঘটনা ঘটেছে। কারণ আগেও একাধিকবার আমরা বলেছি, এবং এটা সরকার মেনেও নিয়েছে, যে জম্মু কাশ্মীর পুলিশ হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক মানে অমিত শাহর আন্ডারে, আর সেনাবাহিনী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক মানে রাজনাথ সিংয়ের আন্ডারে। সীমান্ত থেকে 140 কিলোমিটার দূরে পেহেলগাঁওতে এটা হয়েছে, মানে নিশ্চয়ই ইন্টেলিজেন্সের যে ফেলিয়ারটা হয়েছে, মানে এই দপ্তরগুলোর ভেতর সমন্বয়ের অভাব। তুমি তো কি ইন্টেলিজেন্স মেনটেন করবো না? দেখা যাচ্ছে সমন্বয়ের অভাবটা শুধু ওই দুটো দপ্তরের ভেতর নেই, বিজেপি পার্টি এবং সরকারের ভেতর। নিশিকান্ত দুবে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে অপারেশন ধ্বংস করে ছাড়খাড় করে দেবো, সেটা লেখবার 2 ঘন্টা 3 ঘন্টার ভেতর আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে সিজ ফায়ার হয়ে গেছে
এবং এই দুজনে আমার মধ্যস্থতায় সিজফায়ার হয়েছে এবং এই দুটো দেশের রাষ্ট্রনায়কদের প্রতি আমরা অত্যন্ত খুশি। আমি এর জন্য অ্যাজ আ রিটার্ন গিফট আমি এদের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে দেবো। ছ্যাবলামো হচ্ছে নাকি? তুমি 3 ঘন্টা আগে পর্যন্ত বলে দিলে একমাত্র যুদ্ধই সলিউশন এবং পাকিস্তানকে ধ্বংস না করা পর্যন্ত আমরা নিঃশ্বাস নেব না। তাহলে ডোনাল্ড ট্রাম্পের কি চাপের কাছে ভারত সরকারকে নথি স্বীকার করতে হলো? বা যদি চাপের কাছে ভারত সরকারকে নথি স্বীকার না করতে, তাহলে ভারত সরকার বন্ধটা করলো কেন? কার স্বার্থে করলো? আর যদি এটা বৃহত্তর স্বার্থে হয়ে থাকে, সেটা বৃহত্তর স্বার্থটা ভারতবর্ষের সাধারণ নাগরিকের কাছে উল্লেখ করুন যে হ্যাঁ এই কারণের জন্য আমরা যুদ্ধবিরতি করেছি, এবং তাদের যে যে সমর্থক সদস্যরা যুদ্ধের নামে চিয়ারলিডারগিরি করছিল তাদেরকে নামাক, যে বস তোমরা যা করছিলে, তোমরা দেশবিরোধী কাজ করছিলে, তোমরা পাকিস্তানে যাও। কারণ ভারত সরকার বলেছে যুদ্ধ সলিউশন নয়, ভারত সরকার বলেছে যুদ্ধ আলোচনার মাধ্যমে সমাধান হবে, এবং সেই কারণে দুপক্ষে ডিজিএমও বসছে। তাহলে দুপক্ষে ডিজিএমও আলোচনা করতে বসবে, যুদ্ধবিরতি হবে, আর সেটা অভিষেক ব্যানার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নীলাম বা অভিজিৎ বা রাম বা শ্যাম বললে সে দেশদ্রোহী হয়ে যাবে। ছ্যাবলামো হচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।